This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড নিয়ে পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 2রা জানুয়ারি বারুইপুর থেকে শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ, যাকে উন্নয়নের পাঁচালী বলছেন তারা। তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়নের যাবতীয় খতিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তুলে ধরবেন। যতই করো হামলা, আবারও জিতবে বাংলা। 26-এর আগে এই নতুন স্লোগান তৃণমূল কংগ্রেসের। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আগামী 2রা জানুয়ারি থেকে বারুইপুর থেকে শুরু হবে অভিষেকের উন্নয়নের পাঁচালী। তৃণমূলের সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 26-এর আগে নতুন স্লোগান অভিষেকের। আমরা 2 তারিখ থেকে আগামী 2রা জানুয়ারি 2nd জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি, একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে। আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যেহেতু 15 বছর আমরা ক্ষমতায়। আমরা যখন 2021-এও নির্বাচনে গেছিলাম, আমরা বঙ্গবন্ধু যাত্রার পরে 10 বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম। আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়া ক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো। আগামী 2রা জানুয়ারি থেকে আপনারা শুনলেন এই উন্নয়নের পাঁচালী পর্ব শুরু হতে চলেছে। 15 বছর উন্নয়নের খতিয়ান তিনি স্বয়ং তুলে ধরবেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, আমি জানতে চাইবো যে এই উন্নয়নের পাঁচালী, এই যে প্রজেক্টটা, এই যে প্রকল্পটা, ভোটের আগে এই উন্নয়নের খতিয়ান তুলে ধরা, এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? শুভজিৎ, প্রথমেই যেটা খুব স্পেসিফিক ভাবে বলবার, উন্নয়নের পাঁচালী এ সংক্রান্ত ঘোষণা গতকালই ভার্চুয়াল বৈঠকে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা দলের তরফে করা হবে, কিন্তু 2 তারিখ থেকে 1 মাসের জন্য রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পদযাত্রা, সভা এবং বিভিন্ন কমিউনিটি ইন্টারাকশন করবেন। এই প্রকল্পটির, এই কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নাম থেকেই স্পষ্ট বিজেপিকে টার্গেট করে, বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে বাংলার সপক্ষে, বাংলার বঞ্চনা নিয়ে এই ইস্যুতে সামনে রেখে কিন্তু 1 মাস ব্যাপী রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে তুলে ধরা হবে এবং কিভাবে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র, যে কথা রাজনৈতিকভাবে বলছে তৃণমূল কংগ্রেস, সেটাও কিন্তু সভার মাধ্যমে তুলে ধরা হবে। একেবারে এভাবে সাজানো হয়েছে যে 2 তারিখ বারুইপুর, 3 তারিখই কিন্তু আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ 2 মিলিয়ে কিন্তু গোটা ডিজাইনটা করা হয়েছে, যাতে একটা ছোট্ট সময়সীমার ভেতরে উত্তর দক্ষিণ সর্বত্রই অভিষেক যাবেন। এবং এই কর্মসূচিটির নাম আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। একদম ডিরেক্ট একটা অভিমুখ তৈরি করা হয়েছে এই কর্মসূচির মধ্যে। বেশ বেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পথের উন্নয়নের পাঁচালী, সেটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল তারা কিভাবে দেখছেন, এই প্রতিক্রিয়া জানতে আমরা জানতে চেয়েছিলাম সুকান্ত মজুমদারের কাছে। তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো। তৃণমূল পথে নামার ইচ্ছে থাকলে তো কেউ আমাদের মানা করার বিষয় নেই। 100 বার পথে নামো, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না, তক্তা হয় না, ধান হয়, এটাই জানে না, কিছুই জানে না ধানের তক্তা হয় কিনা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 26-এর নির্বাচনের আগে এই উন্নয়নের পাঁচালী সামনে এনে ঠিক এই স্লোগান উঠছে। আমরা শুনবো কি বলছেন তারা এবং বিরোধীরাই বা কিভাবে দেখছেন বিষয়টা। ব্যাক টু ব্যাক। আমি গতকাল একটা ভিসি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি। এই কর্মসূচি যেমন 1 জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক তার পরের দিন
2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব। সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আসলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নাভিশ্বাসী থেকে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী আর এইসব নিয়ে আগ্রহী নয়। পশ্চিমবঙ্গের একটা মানুষ আর এসব নিয়ে ভাবে না। পশ্চিমবঙ্গের মানুষ শুধু অধীর চোখে তাকিয়ে আছে ওই দিনটার জন্য, যেদিন ইভিএম মেশিনটার চোখের সামনে থাকবে, নির্দিষ্ট বোতাম টিপবে, তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, বাংলা জিতবে, পশ্চিমবঙ্গ বাঁচবে। বিজেপি আসছে, তৃণমূল হারছে, এটাই বিধির লিখনে দেওয়াল লিখন হিসেবে লেখা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের দলীয় কর্মসূচি পালন করছেন, কিন্তু আজ হঠাৎই শুভেন্দু অধিকারী পৌঁছে যান নন্দীগ্রাম থানায়। সেখানে গিয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একবার দেখুন ভিডিও, তারপরে আসছি। কেউ হাতই দেয়নি তাদের টোটোতে। কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিক করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করি, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভুগ। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেকনিক কাপে আমাকে দেখলে বলে গেলাম, খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। পুলিশ কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী লাইভে। কনিষ্ক, ভিডিও তো আমরা দেখলাম, শুভেন্দু অধিকারী নিজে ভিডিও পোস্ট করেছেন, কিন্তু কি ঘটেছিল? এই যে গৌরাঙ্গ বারবার বলা হচ্ছে, ইনি কে? গোটা বিষয়টা যদি একটু বলো। দেখো শুভ, গত 25 তারিখ বিকেল 5:25 নাগাদ নন্দীগ্রাম 1 ব্লকের ভেটুরিয়াতে, সেখানে যখন এই উন্নয়নের পাঁচালির যে ট্যাবলো, রাজ্য সরকারের যেসব উন্নয়নী পাঁচালি, সেই যে কর্মকাণ্ড হয়েছে তার একটা অডিও ক্লিপিং সমেত একটা ট্যাবলো তৈরি করা হয়। তাতে সেই টোটোতে চতুর্দিকে উন্নয়নী পাঁচালি বা সরকারের উন্নয়নী কর্মকাণ্ড লেখা রয়েছে। সেই টোটো যখন ভেটকুটিয়াতে প্রবেশ করে, তখন যেমনটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা তারা সেই টোটোর উপরে হামলা চালায়। এরকম টোটোতে থাকা যেসব ফ্লেক্স রয়েছে এবং টোটোর কাঁচ সহ ফ্লেক্সগুলো ছিঁড়ে দেয় এবং টোটো ভাঙচুর করে বলে এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গত 25 তারিখ ঘটনাটা ঘটেছে। 26 তারিখ অভিযোগ দায়ের হয় নন্দীগ্রাম থানায়। সেই অভিযোগ স্পেসিফিকভাবে এলাকার 7 থেকে 8 জন বিজেপি কর্মী সমর্থকের নাম রয়েছে। সমগ্র ঘটনাতে এলাকার যিনি মণ্ডল সভাপতি রয়েছেন ধনঞ্জয় ঘোড়া, তার ভাই গৌরাঙ্গ ঘোড়ার নাম কিন্তু উঠে আসে এবং সেই অভিযোগের তালিকায় থাকাকালীন কিন্তু আজকে সকালবেলা দেখা যায় পুলিশের পক্ষ থেকে তাকে, সেই গৌরাঙ্গ ঘোড়াকে বাড়ি থেকে গিয়ে গ্রেপ্তার করা হয় বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং সেই যে পুরোপুরি যে প্রক্রিয়াটা, অর্থাৎ গ্রেপ্তারির যে প্রক্রিয়া, যেমনটা বিজেপি অভিযোগ করছে যে পুলিশ সাদা পোশাকে গেছিল, চটি পরা পুলিশ গেছিল, এলাকায় যখন গিয়ে তারা প্রবেশ করে বাড়ি থেকে তাকে মিথ্যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, মহিলাদের সঙ্গে অশালীল ব্যবহার করা হয়েছে, আচরণ
করা হয়েছে, মহিলাদের জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে বলে, শাড়ি ছেড়ে দেওয়া হয়েছে বলে, এমনটা কিন্তু বিরোধী দলনেতা অভিযোগ করছেন। ধন্যবাদ যদিও কনিষ্ক। শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন, কোন রাজনৈতিক দলের কোন নেতা কি বলেছেন শুনুন। উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটাপাটি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে, সে এখানে তৃণমূলের হিন্দু নেতা। তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ, ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম। সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটা পার্টির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসে 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব, কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো। একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি, এটা আছে আমরা জানি তো, কারণ কেন্দ্র সরকারের রাজনীতি দলটাও করে, সেই দলের কোনো উন্নয়ন নেই, সে সরকারের কোনো উন্নয়ন নেই। অতএব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি যখন এলাকার মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, বাস্তব কথাটা যখন মানুষের কানে তুলে ধরছে, সেটা গোত্র জ্বালা হয়েছে। তাই বিজেপির হারমাদদের দিয়ে আজকের আমাদের এই উন্নয়নের পাঁচালির গাড়িকে ভাঙচুর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পুলিশ তার নেবে, কারণ শুভেন্দু অধিকারী লাফাং ঝাপাং চাপাং করছে কেন, থানা ঘেরাও করবে কেন? গত পরশুদিন ভবানীপুর থানায় যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অ্যারেস্ট হয়েছিলেন, তিনি কাল জামিনে মুক্তি পেয়েছেন। কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট যে থানায় যে বিক্ষোভ দেখায়, কারণ শুভেন্দু অধিকারী উন্মাদ পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী এই পাগলামি আমরা দেখলে খুশি হতাম যখন বাঙালিদের উপরে উড়িষ্যা সরকার অত্যাচার করছে, উনি যদি উড়িষ্যা থানায় যে চিৎকার করতেন। আমরা যেটা প্রিলিমিনারি ইন্টারনাল স্ক্রুটিনি করে যেটা পেয়েছি, অল রিলেভেন্ট ডকুমেন্টস এবং যেটুকু যা সিসিটিভি ফুটেজেস, বা দো ইয়ারিং বডি ক্যাম ইজ নট ম্যান্ডেটেড while conducting a raid as far as my knowledge goes, but we have been encouraging that for the sake of transparency. তো সেক্ষেত্রে দিস টিম অলসো পুট অন বডি ক্যামেরা, অ্যান্ড সেটার বা অন্য কনসার্ন থেকে যেটা পাওয়া গেছে, দিস রেডিং টিম কম্প্রাইজড ফিমেল পুলিশ পার্সোনেল, মানে আমাদের সিসিটিভি থেকেও সেটা করবোরেটেড হয়েছে, and they never stormed into or broke into anyone's room as far as our preliminary scrutiny is concerned. And as far as the serving 41A notice is concerned, সেক্ষেত্রেও আমাদের যে 35 BNSS এ যেটা প্রভিশন আছে, জাস্টিফাইং রিটেন এক্সপ্লেনেশন, জাস্টিফাইং দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, that has been provided with. ওড়িশায় কাজ করতে গিয়ে খুন বাংলা শ্রমিক প্রতিবাদে এবার বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপরে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না। এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিকে এইভাবেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো, ওড়িশার সম্বলপুরে বাংলা শ্রমিক খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার 6। জুয়েল রানা খুনে সুতি থানায় 0 এফআইআর, এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য ওড়িশায় গেছে রাজ্য পুলিশের বিশেষ দল। উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছে। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর নেতা নেতাদের বলছেন, আপনারা নিশ্চুপ কেন? বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একবারই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না,
তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হলো। উনি ওনার ওই ভাতাশ্রী প্রকল্পটার ব্যর্থতার কথা লেখেননি এক স্যান্ডেলে, যে আমি ভাতা দিয়েছিলাম 5,000 টাকা দিয়ে আয় আয় চই 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 করে পরিযায়ী শ্রমিকদের ডেকেছিলাম, তারা যে কেউ আসেনি রাজ্যে, সেটা লেখেননি। এটাও তো লেখা উচিত ছিল। এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আপনাদেরও এটা কাজের মধ্যে পড়ে এই প্রশ্নটা তোলা, এই পরিযায়ী শ্রমিকরা এলো না কেন? 70 লক্ষ পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে, এবং কোন কাজ? রাস্তা তৈরির কাজ, রাজমিস্ত্রির কাজ, মাটি কাটার কাজ, এই কাজও পশ্চিমবঙ্গ সরকার যোগাতে পারছে না। তার কারণ এখানকার ইকোনমিটাই ডাউন হয়ে গেছে। তার ফলে তারা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছে। আগে কলকাতা শহরে উড়িষ্যা থেকে প্লাম্বার, কুক, হোটেলের কাজ করার লোকজন আসতো। এখন উল্টো চিত্র কেন? এবং এটা 15 বছরে কেন বাড়লো? আগে কলকাতা ছিল বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন মানুষের কাজ খোঁজার জায়গা। আজকে এখানকার মানুষ কেন বিহার, উত্তরপ্রদেশে যাচ্ছে, কেন মিজোরামে যাচ্ছে, কেন মেঘালয়ে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে এই প্রশ্নের জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনায় হল্লা চিল্লা করে দিল, বাকি ঘটনা চলতে থাকলো। এই পদ্ধতি বা এই পলিসি কিন্তু চলতে পারে। এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা আমাদের পরিচিতি পাচ্ছি, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। संबलपुर में जो घटना घटी है वो अभावनीय घटना है, इसके बारे में कोई दो मत नहीं हो सकते। और जैसे ही घटने की खबर जो है पुलिस के पास पहुंची है, पुलिस एकदम एक्शन में आई है और 24 घंटे से कम समय में 6 के 6 एक्यूज जो इसके अंदर शामिल थे सबको अरेस्ट करा गया है। और मैं आपको कह सकता हूं कि इसके अंदर आइन के अंदर जो हमें क्षमता दी गई है उसका पूरा उपयोग किया जाएगा। कोई भी अगर लॉ को अपने हाथ में लेगा तो उसके विरुद्ध कड़ा एक्शन लिया जाएगा। পুলিশের তরফ থেকে সভা করার অনুমতি মেলেনি অভিযোগ এমনটাই, এবং সেই কারণেই আদালতের দ্বারস্থ এবার বিজেপি। আগামী 2রা জানুয়ারি চাঁচলে শুভেন্দু অধিকারীর যে সভা, সেই সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ সভা করতে, তাই সোমবার আদালতে আবেদন করছে বিজেপি। শুভেন্দু অধিকারীর সভার অনুমতি চাইতে আবারও আদালতে দ্বারস্থ। 102 বার বাধা, আর তো মাত্র 1.5 মাস। রাজ্যকে ঠিক এভাবেই তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওটা অনেকবার 102 বার করেছে। 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চ আছে, পার্টির পক্ষ থেকে সেখানে আবেদন করবে, চেষ্টা করবে। আর 1.5 মাস তো আছে, তারপরে তো এরা পারমিশন দিতে পারবে না। আজকে সকালেও এখানে মণ্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে 1.5 মাস গেছে, তারপরে সব হয়ে যায়। 26 নির্বাচনে বিম আইএসএফ এর সঙ্গে জোট বাঁধার তত্ত্ব এবার কিন্তু তুলে দিলেন হুমায়ুন কবির। বললেন প্রয়োজন পড়লে মিম আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে জনতা উন্নয়ন পার্টি ভোটে লড়বে। 182টি আসনে জোট করে প্রার্থী দেবে। তবে কোন সিটে কার সঙ্গে জোট হবে সেটা 31শে জানুয়ারির মধ্যেই ঠিক করা হবে, একথা জানিয়েছেন ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। মোটামুটি এটুকু ধরে নেওয়া যেতে পারে যে কেউ শর্ত দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশনে আসতে চাই, আমি কোনো শর্তই রাজি নই। আমি ওপেন ফোরামে বলছি, সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরে জানা। অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসিকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে, কে থাকবে না। হুমায়ুনের বক্তব্য শুনলেন, তিনি বললেন প্রয়োজন আইএসএফ এর সঙ্গে জোট করবেন। এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কিভাবে বিষয়টি দেখছে সেটাও শোনাবো। আমাদের সাথে এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ যোগাযোগ এই ধরনের করেনি, বা আমাদের রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে এই ধরনের কেউ আলোচনা করেনি। যদি রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে ভার্বালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো, এরকম কোনো খবর আসেনি। না, আমাদের কোনো কমিউনিকেশন কারোর সাথে নাই। আমরা এই যে জোটের প্রশ্ন বলছেন, সে তো প্রথমে বললেন কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট, এখন বলছেন মিম এবং আইএসএফ এর সঙ্গে জোট, কোনদিন দেখবো ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট।
ওনার কথার কোনো ঠিক নেই। যেভাবে প্রথমেই অনেক প্রার্থী ডিক্লেয়ার করে দিলেন, তার মাঝখানে আবার নিজেই আবার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রার্থী বাদ দিতে শুরু করলেন। এই সমস্ত হচ্ছে মানসিক একটা দুর্বলতা বলবো না, মানসিকভাবে একটা ওনার চিকিৎসার প্রয়োজন বলে আমি মনে করি। নতুন রাজনৈতিক দল কি হবে, তাদের সমীকরণ কি হবে, এইসব নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এখন আর ভাবছে না। পশ্চিমবঙ্গের মানুষ শুধু ভাবছে এটাই, বাঁচতে গেলে এই আসন্ন 26-এর যে নির্বাচন, তাতে বোতাম টিপে, সঠিক বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, সরাতে হবে। এবং তার একমাত্র বিশ্বাসযোগ্য মুখ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। যদি কোনো কারণে কেউ কোনো দল বানিয়ে বিজেপির ভোট কেটে পেছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সুবিধে পাওয়ানোর চেষ্টা করেন, তার মানে সেটা তৃণমূল কংগ্রেসেরই পেছনের দরজা দিয়ে হাত ধরা হলো। কিন্তু এই আবহে আরো একটা ঘটনা ঘটে গিয়েছে। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তিনি যখন আইএসএফ এর সঙ্গে জোট বাঁধার কথা ভাবছেন, সেই সময় আবার আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছেন আইএসএফ এর প্রধান নওশাদ সিদ্দিকী। 26-এর জোট ফর্মুলা নিয়ে সেলিম বিমানের সঙ্গে, মানে বিমান বসু মোহাম্মদ সেলিমের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক। জোট করা নিয়ে বাম কংগ্রেসকে চিঠি পাঠিয়েছিল আইএসএফ। বামেদের তরফে ইতিবাচক বার্তা পেয়ে আলিমুদ্দিনে বৈঠক, এমনটা জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কংগ্রেসের তরফে এখনো কোনো রকম ইতিবাচক বার্তা পায়নি বলে নওশাদ দাবি করেছেন। আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু সাহেবকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং বিজেপি এবং তৃণমূলকে হারাই সহজে। এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি, কিন্তু সেই অর্থে সেখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি। বামেদের পক্ষ থেকে চিঠি রেসপন্স করেছে। আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে। আজকে আমাদের আলোচনা ছিল যে কীভাবে আপনার লড়াইটা হবে, কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে, সেই বিষয়ে না আজকে আমাদের আলোচনা ছিল। নির্দিষ্ট আসন নিয়ে না, আমরা একটা সংখ্যার আসনের কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, কোথায় কারা লড়াই করলে সেটা আমরা ভালো রেজাল্ট করবে, সেই বিষয়টা আমরা বেশি আলোচনা করেছি। আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরও বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কীভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায়।